জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। চাপের মুখে অবশেষে বাংলাদেশের ভোটের দিনক্ষণ ঘোষণা মোহাম্মদ ইউনূসের। আসল হিন্দু হলে প্রসাদ হিসেবে নেবেন না, জগন্নাথ মন্দিরের প্রসাদের প্যাকেট দেখিয়ে বিস্ফোরক শুভেন্দু। শর্ত মানলে তবেই মিলবে দ্বিতীয় কিস্তির টাকা, বাংলার বাড়ি প্রকল্পের নয়া নির্দেশ রাজ্যের। দুদিন চালচলন দেখি, তারপর অনুব্রত মণ্ডলের দুটি লাইন বঙ্গ রাজনীতিতে ছড়ালো বিরাট জল্পনা। ইউনূসে ভরসা করেই ডুবল বাংলাদেশ, মাথা পিছু দেনা 41,000। বদলে গেল পূর্বাভাস, দক্ষিণবঙ্গে টানা 7 দিন চলবে ঝড় বৃষ্টি, আবহাওয়ার লেটেস্ট আপডেট। বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় কোহলিকে গ্রেফতারের দাবিতে সরব নেট নাগরিকেরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। সেই দাবি মেনে না নিলেও অবশেষে বাংলাদেশের নির্বাচনের কথা ঘোষণা করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ভোটের কথা ঘোষণা করেন তিনি। ভোটের বিষয়ে আলোচনা শুরু করার বার্তাও দেন তিনি। মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছর অর্থাৎ 2026-এর এপ্রিল মাসের প্রথমার্ধে যে কোনো দিন বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন নির্দিষ্ট সময়ে রোডম্যাপ প্রদান করবে বলেও উল্লেখ করেছেন তিনি। মোহাম্মদ ইউনূসের আবেদন, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক, সেই লক্ষ্যে যাতে উপযুক্ত পদক্ষেপ করা হয় সেই ব্যাপারেও আর্জি জানিয়েছেন তিনি। বাংলাদেশবাসীর উদ্দেশ্যে ইউনূস বলেন, দেশের বাইরের কোনো শক্তির কাছে স্বার্থ বিকিয়ে দেবেন না। একই সঙ্গে তিনি নিশ্চিত করতে বলেন, যে সরকার ক্ষমতায় আসবে তারা যেন দেশকে দুর্নীতিমুক্ত রাখে। তিনি চান দেশে কোনো চাঁদাবাজি, সিন্ডিকেটবাজি না চলে। প্রধান উপদেষ্টার বক্তব্য, এটা নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন, তা মাথায় রেখেই ভোটারদের ভোট দেওয়ার কথা বলেন তিনি। ছাত্র অভ্যুত্থানের পর এই ভোটের গুরুত্ব বুঝিয়ে ইউনূস আসন্ন ভোটকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেন। গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে আসেন। তারপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। কিন্তু তারপর থেকে ভোট নিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কোনো উচ্চবাচ্য নেই। সম্প্রতি সেই কারণেই সরব হয় বাংলাদেশের রাজনীতিকদের একাংশ। বাংলাদেশে একাধিক রাজনীতিবিদ প্রশ্ন তুলেছেন, নির্বাচনের জন্য জুন পর্যন্ত অপেক্ষা কেন, ডিসেম্বরেই নির্বাচন হবে না কেন? আর অন্যদিকে ইউনূস মন্তব্য করেন, দেশের সব রাজনৈতিক দল নয়, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে। অবশেষে ভোট ঘোষণা হলেও ডিসেম্বরের ডেডলাইন মানলেন না তিনি। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলার প্রত্যেক বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে যাবে। সম্প্রতি জানা যায়, রথযাত্রার আগেই সেই প্রসাদ পৌঁছে দেওয়া হবে বলে ঠিক হয়েছে। এই আবহে সাংবাদিক সম্মেলন করে গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়ক বলেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যারা গজা হিসেবে নেবেন, প্রসাদ হিসেবে নেবেন না। এদিন সাংবাদিক সম্মেলনে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পাঠানো নিয়ে মুখ খোলেন নন্দীগ্রামের বিধায়ক। প্রসাদের প্যাকেট দেখিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন তিনি। শুভেন্দু বলেন, আজকের সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য হলো ফের তিনি রাজ্যের হিন্দুদের আস্থায় আঘাত হানতে একটা প্যাকেট তৈরি করার নির্দেশ দিয়েছেন। প্রসাদের প্যাকেট দেখিয়ে শুভেন্দু বলেন, এটা তৈরি হচ্ছে, মূল্য হচ্ছে 20 টাকা, একটা প্যাড়া ও একটা গজা থাকবে। বিরোধী দলনেতা জানান, প্যাড়া গজা থাকা অথবা প্যাকেটের মূল্য নিয়ে তার কোনো আপত্তি নেই। কারণ জানিয়ে বিজেপি বিধায়ক বলেন, ওনার কোষাগার তো শূন্য, 7 লক্ষ কোটি টাকার ঋণ নিয়েছেন। আমার আপত্তি হলো, শ্রী জগন্নাথ দেবের প্রসাদ বলে ওনার হাসি মুখের ছবি সহ সরকারি টাকায় দীঘায় যে ভাস্কর্য তৈরি হয়েছে। কথা বলতে বলতেই একটি সার্কুলার তুলে নেন শুভেন্দু। বলেন, ডিএমদের সার্কুলার পাঠানো হয়েছে, ডিএম আবার বিডিও এসডিওদের পাঠিয়েছেন, সেখান থেকে আমরা পেয়েছি। প্রসাদের প্যাকেট দেখিয়ে শুভেন্দু বলেন, এটাকে প্রসাদ নাম দেওয়া হচ্ছে, আস্থায় কত বড় আঘাত। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যারা গজা হিসেবে নেবেন, যদি আসল হিন্দু হয়ে থাকেন কেউ প্রসাদ হিসেবে নেবেন না। বিরোধী দলনেতা দাবি করেন, এটা যেহেতু সরকারি চিঠি নয়, লিফলেট, তারপর সেটা পড়ে শোনাতে থাকেন। তিনি বলেন, দীঘার জগন্নাথ মন্দিরের পবিত্র ছবি এবং প্যাকেট পৌঁছে যাবে। এই প্রসাদের প্যাকেটে 1 টুকরো গজা ও 1 টুকরো প্যারা থাকছে। জগন্নাথ দেবের পবিত্র মন্দিরের ছবিও থাকছে। রাজ্যের সব পরিবার এই প্রসাদ পাবে, দুয়ারে রেশনের মাধ্যমে দেওয়া হবে। এরপরে বিজেপি বিধায়ক বলেন, প্রসাদের নাম করে মিষ্টির দোকান থেকে প্যাড়া গজা কিনে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে হিন্দু ভোটকে বিভাজিত করতেই উনি কেবলমাত্র হিন্দু ধর্মের ওপর বারবার এই ধরনের আঘাত করেন। এটা হিন্দুদের আস্থায় আঘাত নয়, প্রশ্ন করেন বিরোধী দলনেতা। দুদিন চালচলন দেখি, তারপর
হ্যাঁ, এবার এইভাবেই বড় সড় ইঙ্গিত দিয়ে গেলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ভাইরাল হওয়া অডিও কাণ্ডের পর অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা করেছে। এমনকি এই ঘটনায় দল তার পাশে যে সেইভাবে নেই তা প্রথম থেকেই স্পষ্ট করে দিয়েছে। এমন পরিস্থিতিতে অনুব্রত মণ্ডলের এমন ইঙ্গিত রীতিমতো রাজনৈতিক মহলে আলাদা জল্পনা তৈরি করছে। বোলপুর থানার আইসিকে ফোনে হুমকি এবং তার মা ও স্ত্রীকে নিয়ে জঘন্য মন্তব্যের পর অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা হলে তাকে বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু অনুব্রত মণ্ডল দুদিন হাজিরা না দিয়ে বাড়িতেই থাকেন। তবে এসবের মধ্যে বৃহস্পতিবার তাকে হাজিরা দিতে দেখা যায়। অনুব্রত মণ্ডল বৃহস্পতিবার হাজিরা দিলে প্রায় 2 ঘন্টা ধরে জেরা চলে বলে জানা যাচ্ছে। এরপর তিনি শটান চলে যান বোলপুরের দলীয় কার্যালয়ে। সেখান থেকে সন্ধ্যাবেলায় বেরোনোর সময় সাংবাদিকেরা একের পর এক প্রশ্ন করার চেষ্টা করলেও কোনো উত্তর দেননি তিনি। সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করার চেষ্টা করেও যখন উত্তর পাওয়া যাচ্ছে না, তখনই আচমকা গাড়ির কাঁচ নামিয়ে অনুব্রত মণ্ডলকে বলতে শোনা যায়, আমি দুদিন দেখি তারপর, চালচলন দেখি তারপর। অনুব্রত মণ্ডলের এই দুটি কথাতেই কিন্তু অনেক জল্পনা তৈরি হয়েছে। এমনকি রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, তাহলে কি অনুব্রত মণ্ডল দুদিন চালচলন দেখার পর বড় কোনো সিদ্ধান্ত নেবেন? সেই সিদ্ধান্ত কি দল বদলের মতো অথবা দল থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার মতো সিদ্ধান্ত হতে পারে? জোর কদমে চলছে কাজ। এবার বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাঠানোর নির্দেশ দিল রাজ্য। বর্ষা নামার আগেই বাংলার বাড়ি প্রকল্পে বাকি 3 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর নির্দেশ নবান্নের। তথ্য বলছে ইতিমধ্যেই 9 লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছেন। বাকিরাও যাতে দ্রুত সেই টাকা পান সেই লক্ষ্যে ব্যবস্থা প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ পাঠানো হয়েছে। বর্ষা পুরোদমে ঢুকে যাওয়ার আগেই সাধারণ মানুষের মাথার উপর ছাদ বানিয়ে দিতে তৎপর রাজ্য। সেই কারণে সময়ের আগেই এই প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া শুরু হয়েছে। উপভোক্তাদের চিন্তা দূর করে নির্ধারিত সময়ের আগেই বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়া হচ্ছে। বুধবার প্রতিটি জেলার প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করেন পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্তারা। উল্লেখ্য, নির্ধারিত সময়ের আগেই 21শে মে উত্তরবঙ্গে একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানে 12 লক্ষ উপভোক্তাকে আবাসের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের 12 লক্ষ উপভোক্তার জন্য দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হয়। নিয়ম মতো প্রথম কিস্তির টাকা পাওয়ার পর লিন্টেল পর্যন্ত বাড়ি নির্মাণের কাজ শেষ হলে তবেই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন উপভোক্তারা। এই 12 লক্ষ উপভোক্তার মধ্যে এখনো পর্যন্ত প্রায় 10 লক্ষ উপভোক্তার বাড়ি লিন্টেল পর্যন্ত হয়ে গিয়েছে। 9 লক্ষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা। বাকি উপভোক্তাদের কাছে টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে জোর কদমে। তবে শর্তমতো প্রথম কিস্তির টাকা পাওয়ার পর যারা এখনো লিন্টেল পর্যন্ত বাড়ি তুলতে পারেননি, তাদের দ্রুত সেই কাজ শেষ করতে বলা হয়েছে। কিছুদিন আগেই বাড়ি তৈরিতে কাজের গতি বাড়াতে আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত। জানা গিয়েছে, প্রথম কিস্তির টাকা পাওয়ার পর প্রায় 72% উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকার পর লিন্টেন পর্যন্ত বাড়ি নির্মাণ তৈরি করে ফেলেছেন। তবে বাকি 28% উপভোক্তা এখনো এই পর্যন্ত নির্মাণ সম্পন্ন করে উঠতে পারেননি। কেন 28% উপভোক্তা এখনো কাজ সঠিকভাবে করে উঠতে পারলেন না, সেই বিষয় খতিয়ে দেখার জন্য পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন মুখ্য সচিব। উপভোক্তাদের কাজ সম্পন্ন করার লক্ষ্যে উৎসাহিত করার জন্য আধিকারিকদের একাধিক নির্দেশ দিয়েছেন তিনি। প্রয়োজনে সরেজমিনে ময়দানে নেমে বাড়ি গিয়ে কাজ খতিয়ে দেখার জন্য জেলার আধিকারিকদের নির্দেশ নবান্নের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির দোসর হতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া। আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত 13 জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সিলসিলা জারি থাকবে। হালকা বৃষ্টির পূর্বাভাস মূলত বিকেলের পর। ওয়েদার ডিপার্টমেন্ট বলছে, মে মাসের 26 তারিখ থেকে মৌসুমী অক্ষরেখা পশ্চিমে মুম্বাই, অহল্যানগর, আদিলাবাদ, ভবানীপাটনা, পুরী ও স্যান্ডহেড আইল্যান্ড হয়ে পূর্বে 29শে মে থেকে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত। আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। 10ই জুনের পরেই বর্ষা ঢোকার সম্ভাবনা দক্ষিণে, অর্থাৎ এবারেও নির্ধারিত সময়ের পরই আসবে বর্ষা। এদিকে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। শনিবার থেকেই তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। আগামী 3 দিনের সর্বোচ্চ 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা 12 জুন পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ সব জেলাতেই। বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধির পূর্বাভাস।